আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রেখেছে ভালোই। কিন্তু ওই যে বললাম, কপালে একটা বড় ফুটা থাকলে যা হয়, আমার হয়েছে তাই। সবকিছু মিলাই আর কি। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আসলেও তাই। আমরা সবাই ভাবি জীবনটা মনে হয় ফুলের মতো, কিন্তু না, আসলে তা না। জীবনে অনেক কষ্ট, উত্থান পাথান সবকিছুই আছে, সবকিছু মিলিয়ে আমাদেরকে চলতে হয়। সো আমি কি একা একা বকবক করতেছি? পার্ট টাইম ওয়ার্ক অ্যাট ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। আচ্ছা, মেইল। আমি যখনই লাইভে আসি তখনই আমার যত মেইল আসা শুরু হয়, ঠিক আছে? আমাদের যেহেতু এখন ইউনিভার্সিটিতে কোর্স কমপ্লিট, তো ইউনিভার্সিটি থেকে জব অফার করতেছে, যে করতে চাই কিনা। মেইল আসছে, আজ কয়টা দিন মেইল দিয়ে দিয়ে আমারে অস্থির করে ফেলাচ্ছে যে আমি আমার ইউনিভার্সিটিতে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে চাই কিনা। বাট আমি কিভাবে করব? আমার তো আর লুটনে থাকার ইচ্ছাই নাই। চলে যাব গা, যেহেতু লন্ডন শিফট হয়ে যাব, এই এলাকায় আর থাকবো না। সো লাইফটা অনেক কঠিন হতে যাচ্ছে। খান নাহিদ কেমন আছেন আপু? আপু শরীরটা খুব একটা ভালো না। আর এই যে আমার কলাময় দিন, প্রতিদিনই কলাময় দিন। কলা একটা নিচ্ছি প্যাকেটে, আর সাথে এই যে এর মধ্যে আছে হচ্ছে পটেটো ব্রেড। সো এই হচ্ছে আমার সকালের নাস্তা। এই যে খেতে খেতে যাইতেছি। মন খারাপ কেন আপু? আপু যদি আপনাকে বোঝাইতে পারতাম যে বিদেশ বাড়ির লাইফটা কিরকম, তাহলে বুঝতেন। আমি খুবই বিপদে আছি সেজার স্কুল নিয়ে। আপনার এখন ওই যে সেজাকে আনতে যাব, কিন্তু কোনো ট্যাক্সি নাই। আমার তো হেঁটে যেতেই হবে, সেই সাথে সেজাকেও কিভাবে আনবো আল্লাহ পাক ভালো জানে। আমার মনে হচ্ছে যে এক কাজ করি, এর থেকে ভালো দেশে চলে যায়। আর ভালো লাগতেছে না এখানে। আচ্ছা বলেন তো, দেশে চলে যাব কিনা? আমার আবার হুটহাট রাগটা উঠে গেলে আমি যা তা করে বসি। হ্যাঁ, মানে আমার আবার একটু ওই প্যানিক ডিসিশন নেওয়ার মতো একটা অ্যাবিলিটি আমার কাজ করে। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ার? আমি বুঝতে পারতেছি না। আমার লাইফটা যদি ক্লিয়ার থাকে আমি তাহলে আপনাদের সাথে কথা বলা শুরু করব। আমার লাইফটা ক্লিয়ার কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমার লাইফটা কি ক্লিয়ার কিনা আমি বুঝতেছি না। সো আমি এখন বের হচ্ছি আমার প্যারাময় জীবনের শুরুয়াতে। আপনাদের সাথে শেয়ার করব যে আসলে লাইফটা কত কঠিন, লাইফটার ব্যস্ততা সবকিছু মিলায়ে। লাইফ ইজ এ রেস। বাইরে আজকে কটকটা রোদ, কটকটা রোদ।
লাগতেছে না আসলে। কেন ভালো লাগতেছে না তার রিজন আছে, অনেকগুলো আছে। এভরিথিং ওকে, স্বপ্নের অনেক রং, নাভানা তারা, এভরিথিং ক্লিয়ার। থ্যাংক ইউ সানজিদা আপু, সানজিদা আফরিন আপু। আপু শরীরটা ভালো না খুব, যেটা আমি প্রবলেম ফেস করতেছি। শারমিন শিমু আপু, তোমার চোখ দুটো খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। আচ্ছা, চোখ নাক মুখ এগুলো সব আল্লাহর দান। এগুলা এমন হয় যে সবারই সুন্দর, শুধুমাত্র আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা। আমার লাইফটা যদি সম্ভব হয় কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছু কথা বলতে যে আমার অভিজ্ঞতা, আমার পার্সপেক্টিভ থেকে হয়তো বা এই একই কথাগুলো আরেকজন বললে একটু অন্যভাবে বলবে, আমার কথার সাথে দ্বিমত প্রকাশ করবে, বা আমার কথার সাথে তাদের কাছে মনে হবে যে আমি ভুল বলছি, আমার ইনফরমেশন রং, অনেক কিছু এরকম হবে। বাট জীবনটা আসলে এরকম যে যেই জায়গায় দাঁড়ায় আপনি দেখবেন একটা জিনিসকে, সেম জায়গায় দাঁড়ায় যদি আরেকজন দেখে ওই জিনিসটাকে অন্যভাবে দেখতে পারে। আর যদি আপনার পজিশনে না দাঁড়ানোর ক্ষমতা থাকে তার, সে যদি অন্য পজিশনে থাকে তাহলে তো দেখতে পারবেই না, স্বাভাবিক। মানে পারবে না বলতে কি, ডিফারেন্ট জিনিস দেখবে। টাকার যেমন দুইটা পিঠ থাকে, তো ওরকম আমাদের লাইফে চলার পথে অনেক কিছুর দিক থাকে। No problem. But the other guy's number. Get someone that can give me a hand with it. We'll leave that. All right. Cheers, mate. আই থিঙ্ক এটা খুব মেসি একটা জায়গা, বিজি একটা জায়গা। আমি এই প্লেসটাকে পার হয়নি, আমি তারপরে কথা বলছি। ওকে, মুস্তারি জান্নাত মো আপু, দেশে চলে আসো অথবা অন্য কোনো দেশে শিফট হও। লন্ডন খুব এক্সপেন্সিভ জায়গা, প্লাস জীবন অনিশ্চিত। আপু আমার না, মানে কোথায় থাকবো কি করব এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমার কাছে খালি একটা জিনিস মনে হয় যে আল্লাহ যতদিন হায়াত লিখে রেখেছে, রুজি রুটি যতদিন লিখে রেখেছে, ততদিন আমি দুনিয়ার যে প্রান্তেই থাকি আমার রুটি রুজি ঠিকই আমি ইনশাল্লাহ জোগাড় করে নিতে পারবো আল্লাহর রহমতে। সো লন্ডনে থাকলাম কি হরিপুরে থাকলাম কুষ্টিয়া, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার করে না, কারণ সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে একটা যোগ্যতা সম্পূর্ণ মানুষ হতে হবে। আপনার যদি যোগ্যতা থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি আপনার রুটি রুজিটা জোগাড় করে নিতে পারবেন। হ্যাঁ, তবে তবে যোগ্যতা থাকলেই সবখানে আপনি আপনার যোগ্যতার মূল্যায়ন পাবেন না, এতটুকু শিওর। যেমন আমি সবসময় বলি যে আমার খুব ইচ্ছা দেশে ফিরে চলে যাব। আমার এখানে সত্যি আর ভালো লাগে না, একদম সত্যি কথা। আমার কিন্তু আমি যখন এখানে এসেছিলাম প্রথম, তখন থেকে আমার প্ল্যান ছিল এরকম যে আমি দেশে চলে যাব। স্টিল আমাকে এই প্ল্যানটা খুব বেশি ভাবাচ্ছে যে আমি কেন পড়ে থাকবো এদেশে, কেন থাকবো? এটা তো আমার নিজের দেশ না, এখানকার মানুষ আমার নিজের মানুষ না। ইভেন এখানে যে বাঙালিরা আছে তারাও আমার নিজের না, কারণ তারাও এদেশে বছরের পর বছর থাকতে থাকতে বাঙালি মেন্টালিটি অনেকটাই অনেকের মধ্যে নাই, সবকিছু ব্রিটিশ মেন্টালিটি হয়ে গেছে। কিন্তু আমি তো পারতেছি না, আমি পারতেছি না এই অর্থে যে আমি জানি যে বাংলাদেশে গেলে হয়তো বা আমার
আর কয়েক মাস পরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। আমি পড়াশোনা শেষ হয়ে গেলে বাংলাদেশে চলে যেতে পারবো। বাংলাদেশে যদি আমি চলে যাই হয়তো আমার লাইফ এর থেকে আরও নিম্নমানের হয়ে যাবে, এটা সত্য কথা। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে তো একটা কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট আমি সুখে থাকতে পারবো। এদেশে যেদিকে তাকাই দেখেন, সবাই আপনার সাথে হাসবে, কথা বলবে, ইভেন একজন বাঙালি হলেও, কিন্তু কারোর মধ্যে সেই আপন বোধটা নাই। আর ব্রিটিশদের কথা তো বাদই দিলাম, পৃথিবীর কোনো সব থেকে বেশি ফর্মাল জাতি যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ব্রিটিশ জাতি। এরা হচ্ছে চরম রকমের ফর্মাল, অত্যাধিক ফর্মাল, যেটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমাদের জন্য, বাঙালিদের জন্য না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ডিসক্রিমিনেশনের শিকার যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাঙালিরাই তো, আমরা বাঙালিদেরকে সহ্য করতে পারি না, অন্যদের কথা আর কি বলবো। এখন বাঙালিদের কথা বললে তো আবার অনেকে আমাকে বকা দিবেন, বাট প্লিজ একটু বুকে হাত দিয়ে ভেবে দেখবেন যে আমরা একজন বাঙালি আরেকজন বাঙালিকে কতটুকু সাহায্য করি দূর দেশে। করা উচিত আমাদের, তাই না? উচিত করা। অ্যাটলিস্ট আমার জন্য আপনারা দোয়া করেন তো, যেন আমি এমনভাবে নিজেকে একটু শক্ত পজিশনে নিয়ে যেতে পারি যাতে আমার দ্বারা আরেকজন বাঙালিকে আমি হেল্প করতে পারি, ওই পজিশনে আমি যেন নিজেকে নিয়ে যেতে পারি। ইয়া ভুইয়ান বুশরা এত ডেসপারেট, তাইলে ওই দেশে গেছেন কেন? আজব পাবলিক, আজব পাবলিক আমার আপনাকে মনে হচ্ছে। কেন আমি বলি, কারণ হচ্ছে আমি এই দেশে শখে আসি নাই, প্রয়োজনের তাগিদে এসেছি। এই দেশে ঘুরতে আসি নাই, প্রয়োজনের তাগিদে এসেছি। সো প্রয়োজনের তাগিদে এসেছি মানে এটা না যে শখ শান্তি কিছু করছি না, হ্যাঁ সবই করছি, মানিয়ে নিচ্ছি আর কি। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে ওই যে পড়াশোনা আমার শেষ হয়ে যাচ্ছে, তো এখন মন চাচ্ছে যে জায়গা, নিজের দেশে চলে যাইগা, আর এখানে থাকবো না। কেন আমি বলি, আমি আমার নিজের দেশে কিন্তু রাজার হালে থাকতে পারি, রাজার হালে। আমাকে ওইখানে মাথা রেখে কাঁদার জন্য, কান্নাকাটি করার জন্য আমার মাকে পাবো, আমার বাবাকে পাবো, আত্মীয় স্বজনকে পাবো, বাট এখানে কিন্তু আমি কাউকে পাবো না। লাইফ ইজ সো ইজি যদি আপনার প্রিয় মানুষগুলো আপনার সাথে থাকে, বাট তারা যদি না থাকে, ইজি না। ফার্স্ট অফ অল আমি বলি, আমার বাসা চেঞ্জ করতে হবে, সেজার স্কুল অনেক দূরে। সো আজকে ইউটিউবে ভিডিও দিয়েছি, তো ওইখানে আমি কিছু কমেন্ট পেলাম যে আপনি লাখ লাখ টাকা দিয়ে আইফোন না কিনে ওই টাকা দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে গেলেই তো পারেন, ওই টাকা দিয়ে মেয়ের স্কুলে ট্যাক্সি ভাড়া দিলেই তো পারেন। আমার যদি কিডনিও বেচে দেওয়া লাগে, আমি কথার কথা বলছি, আমার যদি 2টা কিডনির 1টা কিডনিও বেচে দেওয়া লাগে, আর একটা কিডনি থাকলে তো আমি বাঁচতে পারবো অ্যাটলিস্ট। তাও আমার বাচ্চাকে সুশিক্ষিত করার জন্য যা করতে হবে আমি করব। এখানে আসলে মানি ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনাকে কি বলবো, টাকা থাকলেই সবসময় সব কিছু হয় না। যেমন এখন আমার পকেটে টাকা আছে, কিন্তু আমার যেই প্রয়োজনটা সেটা আমি মেটাতে পারতেছি না। আপনাদেরকে বোঝাতে পারতেছি আমি, এই যে আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব, এই মুহূর্তে আমার ট্যাক্সি দরকার, বাট এই মুহূর্তে ট্যাক্সি বুকিং দিয়েও আমি ট্যাক্সি পাচ্ছি না। কিছু কিছু সময় না নিয়মটা ভালো, কিছু কিছু সময় না, সব সময় নিয়ম ভালো, আর কিছু কিছু সময় আছে যে
নিয়মটা ভালো না। অতিরিক্ত নিয়মকানুন আমাদের প্রবলেম ক্রিয়েট করে দেয়। যেমন আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি এই দেশে চালানোর মতো লাইসেন্স হতো, মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলে আর কি, সেটা হতো, তাহলে আজকে হয়তো আমাদের এই প্রবলেমে পড়তে হতো না। কেন না আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স অন্য দেশে অ্যাকসেপ্টেবল কেন হয় না? হ্যাঁ, এখানে আমার কথার একটু ভুল আছে, যে অ্যাকসেপ্টেবল হয়, যেমন ইউকেতেই হয় প্রথম 1 বছর, 1 বছর পরে ওটা আর কার্যকরী থাকে না। তো কেন 1 বছর, কেন এটা আজীবন না? একটা ইউরোপের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এদেশে কেউ আসলে, ইউকেতে আসলে, ওই ড্রাইভিং লাইসেন্সটা জাস্ট সে কনভার্ট করে নিতে পারে আজীবনের জন্য, তাকে আর কোনো পরীক্ষা দিতে হয় না। কিন্তু আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কেন আমরা কনভার্ট করতে পারি না? কেন পারি না জানেন? দুর্নীতির জন্য পারি না, দুর্নীতির জন্য পারি না। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এদেশে আনার পরে অনলি প্রথম 1 বছর আমাদেরকে সুযোগ দিয়েছে এরা দয়া করে, ঠিক আছে, যে 1 বছর তুমি চালাও, ওটা দিয়েই এই 1 বছরের মধ্যে তুমি এখানকার লাইসেন্স করে নিবা। কেন? অন্য দেশের গুলো তো লাইসেন্স তো এমন না যে 1 বছরের জন্য। কেন তাহলে বাংলাদেশকে এভাবে ছোট করে দেখা হচ্ছে? কেন? ইট হার্টস মি, ইট হার্টস এভরি বাঙালি, সত্য কথা। কিন্তু তারপরও আমাদেরকে এই করুণ সত্যটা মেনে নিতে হয়, কারণ হচ্ছে আমাদের দুর্নীতির কারণে। এই জিনিসগুলো আমাকে যখন ভাবাই, আমার কাছে মনে হয় আমি যদি এই সিস্টেমগুলো, এই যে সিস্টেমটা, মানে আমাদের দেশের কথা বলছি, আমি বাংলাদেশের কথা বলছি, যদি আমার পক্ষে সম্ভব থাকতো আমি হয়তো চোখ বন্ধ করে সিস্টেমগুলোকে শাফেল করে দিতাম, নতুন করে রিক্রিয়েট করতাম, যাতে আমাদের দেশটাকে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো সম্মানের চোখে দেখা হয়। কিন্তু নো, দেখা হয় না, বিলিভ মি, দেখা হয় না। আমি আপনি ফেসবুকে এসেই খালি দেশপ্রেম দেশপ্রেম বলে গুতালাম, স্ট্যাটাস দিলাম, ছবি দিলাম, ভিডিও বানাইলাম, তাতে কি আমাদের বাংলাদেশ উপরে উঠে গেল? নো, উঠলো না। আমরা দেশপ্রেম বলতে বুঝি খালি স্ট্যাটাস দেওয়া, কিন্তু কখনো কি আপনি নিজের জায়গা থেকে, আপনারা আপনাদের কাজের জায়গা থেকে অনেস্ট থাকার ট্রাই করেছেন? যেটাকে বলে যে আপনি যদি কোনো সরকারি কর্মকর্তা হন, ঘুষবিহীন কাজ করে দিয়েছেন কাউকে, যদি দিয়ে থাকেন তবে আপনার কন্ট্রিবিউশন আছে দেশপ্রেমে, আর যদি না করে দিয়ে থাকেন আপনার কন্ট্রিবিউশন নাই দেশপ্রেমে। একদম ট্রুলি আমি বলছি। আমি জানি আমার আজকের কথায় অনেকে অনেক আজে বাজে কমেন্ট করবেন, অনেকে আমাকে রাজাকারও বানাই দিবেন, বাট আমি ভালোবাসি আমার দেশকে, ভালোবাসি আমার দেশের মানুষকে, যার জন্য এই জিনিসগুলা, এই যে ডিসক্রিমিনেশনগুলা আমাকে কষ্ট দেয়, অনেক বেশি কষ্ট দেয়। মানে ভালো লাগে না আমার এই জিনিসগুলা। হোয়াই? এই জিনিসগুলো হোয়াই? আমার মনে হয় যে দেশে ছুটে যাই, যে সিস্টেমগুলো আমি চেঞ্জ করে ফেলি, যে সিস্টেমের কারণে আমাদের দেশকে এইভাবে ছোট করে দেখা হয়, সেই সিস্টেমগুলা চেঞ্জ করতে হবে। কিন্তু আমার আপনার হাতে কি সেই ক্ষমতা আছে? আমি আপনি কি পারবো? আমি আপনি তো এখন চাকরি পাইতে হলে ঘুষ দিতে হবে। আমার তো ঘুষ ছাড়া চাকরি পাওয়ারই যোগ্যতা নাই। আমি কিভাবে দেশের সিস্টেম চেঞ্জ করব? এত বড় বড় ডায়লগ আমি কেন দিচ্ছি? কেন? আমার তো এত বড় বড় ডায়লগ দেওয়া সাজে না। ডায়লগবাজি করে আর কতকাল খাবো আমি? ডায়লগবাজি করে তো আসলে বেশি দিন খাওয়া যায় না, যার জন্য দেশ ছাড়তে হয়েছে আমাকে। খুব বেশি ডায়লগ দিয়ে ফেলি আমি, এই ডায়লগবাজির জন্যই আজকে আমার এই অবস্থা। আমি কিছু সিচুয়েশনগুলো আসলে এরকমই। ও, যেটা বলতেছিলাম, সেজার স্কুলের জন্য আমার বাসা নিতে হবে। তো আমি যখনই বাসা নেওয়ার জন্য বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে যত রকম অনলাইন অ্যাপস আছে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি ট্রাই করছি। আমাকে হয়তো অনেকে ইনবক্সে কমেন্টে বিভিন্ন ধরনের এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাপস ডিটেলস আমাকে দিচ্ছেন, বাট বিলিভ মি, কোনো সিঙ্গেল জিনিসও আমি ছাড়ি নাই যেটা দিয়ে আমাকে ট্রাই করতে হবে।
বাট যখনই তারা শোনে যে উই আর এশিয়ান, ও মাই গড, মানে বিলিভ মি, মুখে এক কথা ওদের, আর আমি বুঝতে পারি যে ওদের ফেসে আর এক জিনিস, যে নো এরা তো ফকির, এরা তো ফকিরের দেশ থেকে আসছে, এরা তো বাসা ভাড়াই দিতে পারবে না, সো এদেরকে বাসা দিতে হবে সব থেকে খারাপ বাসাগুলো। হোয়াই? আমি বাংলাদেশে জন্মেছি এই জন্য এটা এটা আমার দোষ? আমি আমি জানি না কেন কেন আমরা আসলে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোই হয়তো পারে এটা চেঞ্জ করতে। আর এই জন্যই আমি সবসময় বলি যে যদি সুযোগ আসে, আপনাদের অপরচুনিটি আসে, তাহলে উচিত উচিত দূর দেশে পাড়ি দেওয়া। স্টিল আমি বলবো আমার খারাপ লাগছে শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য এবং দেশের মানুষের জন্য, দেশের জন্য, এটা প্রত্যেক প্রবাসীর লাগবে, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য প্রত্যেকের উচিত, যারা আমার মতো পালায় বেড়াতে চান। আমি ভীতু, আমি কাপুরুষ না, আমি মহিলা, আমি পারি নাই চেঞ্জ করতে কোনো কিছু, এই জন্য আমি ভয়ে পালাইছি। আমি ভীতু, আমি কাপুরুষ, আমি এই সিস্টেমকে ভয় পাই, সত্য কথা। আমি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নাই। ডিসক্রিমিনেশনের শিকার সব জায়গায় আপনাকে হতে হবে অ্যাজ এ এশিয়ান, নট অনলি বাংলাদেশি বাট অলসো এশিয়ান। সব কিছুর প্রবলেম আছে, আমি অন্য দেশগুলোর নাম বলছি না, সবারই কম বেশি এখানে প্রবলেমের শিকার হতে হয়, কিন্তু বাংলাদেশিদের বেশি হতে হয়, বিশেষ করে নতুন যারা। কারণ আপনি নতুন বাঙালি, আর এক পুরাতন বাঙালি আপনাকে এখানে আবাদি বলে ডাকবে, আপনাকে এখানে ফ্রেশি বলে ডাকবে, সেখানে ব্রিটিশরা তো বলবেই, সেখানে পাকিস্তানি ইন্ডিয়ানরা তো বলবেই, লিখে রাখেন বলবে। আপনি এদেশে পুরাতন বাঙালি হয়ে যদি নতুন বাঙালিকে ফ্রেশি বলেন, আবাদি বলেন, তো ইন্ডিয়ান, পাকিস্তানি, ব্রিটিশ, শ্রীলঙ্কান এরা কি ছেড়ে দিবে? আমাদের বাংলাদেশিকে ছেড়ে দিবে না। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি। যাই হোক, এটা ম্যাটার না। তো আমাকে একজন বলছিল যে আইফোন না কিনে ওই টাকা দিয়ে মেয়েকে ট্যাক্সিতে করে নিয়ে গেলেও তো পারেন, বাসা চেঞ্জ করার কি দরকার? দেখেন, এই যে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি ট্যাক্সি পাই নাই। আমার পকেটে কি টাকা নাই ট্যাক্সির? আছে, আল্লাহর রহমতে আছে, কিন্তু টাকা থাকলেই লাইফে সবকিছু পাওয়া যায় না। লিখে রাখেন, বিদেশে কিন্তু আপনি অনেক টাকা কামাইতে পারবেন, মানসিক শান্তি কমই পাবেন, এটা একদম সত্য কথা। টাকা আছে, এখানে অনেক টাকা আছে, টাকা তো না পাউন্ড আছে, বিদেশে তো টাকা না, কিন্তু শান্তিটা খুবই সীমিত, শান্তিটা খুবই সীমিত। আপনি কতটুকু শান্তি পাবেন এটার গ্যারান্টি নাই। যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারেন তাহলে শান্তি পাবেন, বাট ফ্যামিলি নিয়ে কয়জন থাকতে পারে? আমি কিন্তু বলছি, আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি, আমি যেগুলো ফেস করি আমি সেগুলো শেয়ার করছি। এগুলো হয়তো শেয়ার করার মতো কিছু না, বাট যারা বিদেশে আসার পরিকল্পনা করছেন আমি তাদেরকে বলবো যে আপনাদের সঠিক পরিকল্পনা এটা, আপনারা আপনাদের কাজে এগিয়ে যান, কিন্তু সেই সাথে নিজেকে একটু শক্ত করবেন, নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে শক্ত করতে হবে, এছাড়া হবে না। আমি নিজেকে শক্ত করতে পারি মাঝে মাঝে, মাঝে মাঝে পারি না। যখন পারি না তখন চোখ দিয়ে এমনিতেই পানি পড়া শুরু হয়ে যায়, আর যখন পারি তখন হি হি খিখি করে ঘুরে বেড়াই, ঠিক আছে? সো আপনি যত হি হি করবেন তত বেশি ভালো থাকবেন। নো ম্যাটার মানুষ কি বললো, সারাক্ষণ হি হি করতে হবে, আদারওয়াইজ বিদেশে টিকতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে প্রথম শর্ত হচ্ছে নেগেটিভ কমেন্টগুলো ইগনোর করতে হবে, জাস্ট পুট দেম অন বিন, ঠিক আছে? বিনের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর সারাদিন খালি হি হি খিখি করতে হবে, আদারওয়াইজ আপনি বাঁচতে পারবেন না। তো যেটা বলছিলাম, আমাদের কমপ্লিকেশনস অনেকগুলো আছে, সব কিছু মিলিয়ে এখন খুব মনে হচ্ছে যে আমার একটা লং রিল্যাক্সেশন দরকার, অফ টু দি বাংলাদেশ, অন্য কোথাও না, শুধুমাত্র বাংলাদেশ। আমার এখন একমাত্র রিল্যাক্সেশনের জায়গা বাংলাদেশই হতে পারে, পৃথিবীর অন্য কোথাও কোনো প্রান্তেই না।
এই যে সিগন্যালের জন্য দাঁড়ায় আছি, ঠিক আছে? সিগন্যালে দাঁড়ায় আছি। আমরা বাংলাদেশে থাকলে কি সিগন্যাল পাইতাম? এরকম ধরতাম সিগন্যাল, দাঁড়ায় থাকতাম? জীবনও থাকতাম না। কখন দৌড় দিতাম? অনেক আগে দৌড় দিতাম। বাট দেখেন এখানে কিন্তু আমরা সিগন্যালে দাঁড়ায় আছি। বাংলাদেশে হলে আমার বাপেও আমার এতক্ষণ সিগন্যালে দাঁড় করে রাখতে পারতো না, বাপেও পারতো না। কিন্তু এইখানে আমি বাধ্য সিগন্যালে দাঁড়াইতে। দেখছেন কতক্ষণ সিগন্যালে দাঁড়ায় আছি। হ্যালো হ্যালো, ইয়া I need a taxi on 340 please. 340, I said 340. Just now my child school is closed. I need a taxi on 340 please. Okay, I need taxi 340. I said the 340. Are you there? No, if you can wait, so please wait for me, please. You are waiting on Sari Street or New Town Street Road? Hello? You are waiting Sari Street or New Town Street Road? Okay, bye bye. বাংলাদেশে যেতে হবে। ওকে, এই যে আমি 5 মিনিট দাঁড়িয়েছিলাম। হ্যালো, yeah, I can tell you, please. Tennyson Road School, the New Town Street, please. Yeah. Okay, sure. Thank you so much. Okay, bye bye. Yeah, okay, bye bye. Okay. ওকে, লাইফটা এরকম হবেই। আমি আজকে লাইফটা শেয়ার করেছি এই জন্য যে যারা বিদেশে আসার প্রিপারেশন নিচ্ছেন তাদের হয়তোবা একটু মানসিকভাবে আপনারা স্ট্রেংথ নিতে পারবেন যে আমার মতো একজন মানুষ যে কিনা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অনেক স্ট্রং। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক স্ট্রং। অ্যাকচুয়ালি আপনারা যখন দেখতেছেন যে এইভাবে মানসিক যন্ত্রণায় মাঝে মধ্যে পড়ে যেতে হয় ফর বাংলাদেশ, বিলিভ মি, এটা আপনাদের ক্ষেত্রেও হবে, আপনাদের ক্ষেত্রেও হবে। আর আমি অভিজ্ঞতা শেয়ার করেছি শুধুমাত্র আমার, হয়তো অনেকের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা আসি তারা বেশিরভাগই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন, অ্যাজ লাইক মি। আমি আহামরি বড়লোক ফ্যামিলির মেয়ে না, যার জন্য আপনারা আমার যতটুকু দেখতে পাচ্ছেন এটা এই দেশে কিন্তু কিচ্ছু না। আপনারা হয়তো অনেকে বাংলাদেশে বসে ভাববেন যে আয় হাই আমি এত ফুটানি মারাচ্ছি, আমি এত টাকা পয়সা খরচ করতেছি, বাট বিলিভ মি এটা এদেশে ডাল ভাত। এদেশে যেসব বাঙালিরা আছে কিংবা অন্যান্য মানুষ আছে এরা আমার আপনার ধরাছোঁয়ার বাইরে, এরা অনেক বড় লোক। আমি আপনি এদের কাছে কিছুই না, আমি আপনি এদের কাছে কিচ্ছু না। সো
হয়তোবা আমার জন্য যেটা এত বেশি কমপ্লিকেটেড, যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এটা কিছুই না, কিন্তু যারা আমার মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবেন, লিখে রাখেন তাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হবে। বাট যারা বলবে যে বিদেশে কাজ নাই, বিদেশে টাকা নাই, তাদের কথা ট্রুলি বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে কাজ পৃথিবীর সব প্রান্তেই আছে। যদি আপনার যোগ্যতা থাকে আপনি সেটা খুঁজে নিতে হবে আপনাকে। টাকা ইনকাম সব জায়গাতেই আপনি করতে পারবেন, টাকা না, বিদেশে তো টাকা না, পাউন্ড, ঠিক আছে? সো আমার মনে হয় এই যে সেপ্টেম্বর সেশন চলতেছে, অনেক নতুন কাপল আপনারা আসবেন, অনেক নতুন স্টুডেন্ট আসবেন, অনেক হয়তো ওয়ার্ক ভিসায় আসবেন। সবার সঠিক ডিসিশন এটা। কারণ আজকে পড়াশোনা শেষ করে, এখানে আমি পড়াশোনা শেষ করে যখন বাংলাদেশ ফিরে যাব, আমাকে আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি আমি জোগাড় করতে পারবো না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি পারবো না। আমাকে ঘুষ রেডি করে রাখতে হবে। সেই ঘুষের টাকা কই থেকে দিব বলেন? আমি কি পারবো এখন 20 লাখ টাকা ঘুষ দিতে কাউকে? নো, আই কান্ট। আমি পারবো না। আমার ঘুষ দিতে হলে আমার বাপের কাছ থেকে টাকা নিতে হবে, নয়তো আমার স্বামীর কাছ থেকে টাকা নিতে হবে। কিন্তু আমার নিজের যোগ্যতায় তো আমি 20 লাখ টাকা ঘুষ দিতে পারবো না। কারণ আমার মতো একটা মেয়ের তো 20 লাখ টাকা ঘুষ দেওয়ার অ্যাবিলিটি নাই। তো কি হলো পড়ালেখা করে? আমি পড়ালেখা করে দেশে ফিরবো, কি হলো? কিছুই তো করতে পারলাম না। কিন্তু এই দেশে চাকরি খুঁজতে গেলে হয়তো বা আমার সেই ঘুষটা দিতে হবে না। সো এই জন্য আমি বলি যে অপশন থাকলে কষ্ট হবে, দেশের মায়া লাগবে, কষ্ট হবে, কিন্তু তারপরেও আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেখানে আপনার ভালো হয় সেখানে আপনারা শিফট করবেন। তবে হ্যাঁ, আমাদের দেশটাও কিন্তু ভালো হচ্ছে, সত্য কথা। আমরা চাইলেই পারবো এটা ঠিক করতে, আমরা না চাইলে আসলে হবে না। আজকে আমি কথাগুলো বলার রিজন অনেক কিছু। যারা বোঝার তারা ঠিকই বুঝবেন, আর যারা বুঝবেন না তারা হয়তো আমাকে কমেন্ট বক্সে গালি দিয়ে যাবেন। কিন্তু আমি হয়তো অনেক কথাই ডিরেক্টলি বলতে পারি নাই, অনেক কথাই আমি ইনডিরেক্টলি বলেছি। সো আশা করি আমার ইনডিরেক্ট কথাগুলা আপনারা বুঝে নিতে পারবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই ডিরেক্টলি বলা যায় না। তবে আমি আবারও বলতেছি, আমার একটা লং ভ্যাকেশন দরকার আমার প্রিয় দেশটাতে, বাংলাদেশে। আদারওয়াইজ আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। সো আমার বাংলাদেশে যেতেই হবে। এই যে ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে। সো বুঝেন যে কি পরিমাণ খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। তারপরে কিছু করার নাই, ইটস ওকে, মানতে হবে। এই সিচুয়েশনটা কিন্তু সবার জন্য এক না, আমি আবারও বলছি। মানে আমার এই পরিস্থিতিতে আমি এরকম অবস্থায় আছি, দ্যাটস ওয়াই আমার ফিলিংস এরকম। কেউ আবার নিজের অবস্থান থেকে মিলিয়ে আমাকে রং প্রমাণ করতে আসবেন না। কারণ আমি প্রথমেই বলেছি যে আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি। এক একজনের পরিস্থিতি এক এক রকম, এক একজনের ফিলিংস এক এক রকম, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। সো আবার সবাই ধরে নেবেন না যে আমি যেরকম সিচুয়েশন, হয়তো কিছু ভালো সিচুয়েশনের মধ্যে গেছি, ওইগুলো হয়তো আপনাদের লাইফে খারাপ ঘটতে পারে। আবার আমি হয়তো কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে গেছি, ওগুলো আপনাদের লাইফে ভালোও ঘটতে পারে। তো অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স। আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা মাত্র। তবে এটাই কিন্তু ইন জেনারেল অভিজ্ঞতা, তা কিন্তু না। অভিজ্ঞতা ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে। বৃষ্টি হইতেছে, ট্যাক্সি নাই। একটা ট্যাক্সি বুকিং দিয়েছিলাম বহুত কষ্টে, অ্যাটলিস্ট যাতে সেটাকে নিয়ে যেতে পারি। সেই ট্যাক্সিওয়ালাও ক্যাকাও লাগাইছে, এ রোডে না সে রোডে, সে রোডে না ও রোডে। আমি জানি না উনি চলে যাবে কিনা। ওনাকে আমি ওভার দি ফোন অনেক বোঝানোর চেষ্টা করছি যেন উনি আমার জন্য ওয়েট করে, কারণ স্কুলই এখনো ছুটি হয় নাই। থ্যাংক ইউ। তো এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে বাসায় গিয়ে। আমি নতুন কোনো 10 মিনিট স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।